হাই গাইস, ইটস মি কোয়েল। তো আজকের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। তো আজকের গোলটা আমাদের হবে স্পারম্যাটোজেনেসিস। দেন আমরা দেখবো যে হরমোনাল কন্ট্রোল অফ স্পারম্যাটোজেনেসিস, এটা স্পারম্যাটোজেনেসিস মধ্যেই পড়বে। তারপরে একটু আমরা সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস টিবিউলস আর এই ফ্লো অফ যে স্পামটা, সেটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে আমি ওই মেল রিপ্রোডাক্টিভের পার্টটা পুরো শেষ করে দেবো। তো আজকে এই পার্টটা একটু বাকি ছিল, তো আজকে এই জিনিসটা আমরা শেষ করে দেবো। দেন ফ্লো অফ স্পাম। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস কি বলছে? স্পারম্যাটোজেনেসিস দ্য প্রসেস। স্পারম্যাটোজেনেসিস হচ্ছে একটা প্রসেস। যদি আমরা সেন্টেন্সটাকে ভেঙে দেখি, স্পারম্যাটোজেনেসিস, জেনেসিস মানে আমি আগেই বলেছি যে ফর্মেশন, কোনো কিছুর ফর্মেশন মানেই জেনেসিস, মানে জেনারেশন করা। আর স্পাম মানে তো আমরা জানি মেল গ্যামেট। তো এখানে কি বলছে? দ্য প্রসেস অফ ফর্মেশন অফ স্পাম ফ্রম দ্য টেস্টিস। টেস্টিসটা কি? মেল প্রাইমারি সেক্স অর্গান। টেস্টিস ইজ কল্ড দ্য স্পারম্যাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস কি না, সেই প্রসেসটাকে বলা হয় স্পারম্যাটোজেনেসিস। দ্য হোল ইভেন্ট, কি 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 কিভাবে সেই স্পামটা আলটিমেটলি তৈরি হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য, একে সেই স্পামটা তৈরি হতে হবে। সেই স্পামটা যে ইভেন্টের দ্বারা তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় স্পারম্যাটোজেনেসিস। তো আমরা লিখে নিই যে স্পারম্যাটোজেনেসিস হচ্ছে এখানে ইভেন্ট। আমরা এখানে ডেফিনেশনটা পেয়ে গেলাম, দ্য প্রসেস ইজ কল্ড দ্য স্পারম্যাটোজেনেসিস। তো স্পারম্যাটোজেনেসিস এর কিছু কিছু প্রপার্টি আছে, মানে ইনফরমেশন আছে। তো এই যে স্পারম্যাটোজেনেসিস, এটা কি হয়, কখন শুরু হয়? একদম বাচ্চা বয়স থেকেই তো শুরু হয় না, এটা একটা টাইমের পরে, যখন কিনা একটা মেলকে পিউবার্টি হিট করে, যখন তার দেহে টেস্টোস্টেরন নামক যে হরমোনটা সেটা একদম পিক লেভেলে থাকে। তো এটা শুরু হয়। তো এটা কখন শুরু হয় না, এটা স্টার্ট হয় পিউবার্টির সময়। আর এই স্পারম্যাটোজেনেসিস পিউবার্টির সময় স্টার্ট হওয়ার পর একদম বয়স্ক মানুষের দেহেও এটা হতে থাকে। তো এটা কন্টিনিউ হয় কন্টিনিউস ইভেন ইন ওল্ডার ম্যান। ওকে, তো স্পারম্যাটোজেনেসিস এত, ফার্স্ট অফ অল স্পারম্যাটোজেনেসিসের জন্য টেস্টিসের ভিতরে আগে, যদি আই মিন সেমিনিফেরাস টিবিউলস এর ভিতরে এক ধরনের সেল থাকে। এই যে এটা হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিবিউল, তার ভিতরে যে এই যে সেলগুলো থাকে সেগুলোকে বলা হয় স্পারম্যাটোগোনিয়া বা মেল জার্ম সেল। ওকে, তো এগুলো হচ্ছে মেন, এগুলোর মেন কন্ট্রিবিউশনে আমাদের স্পার্মটা তৈরি হয়। এগুলোকে বলা হয় মেল জার্ম সেল, এগুলো হচ্ছে মাদার সেল, এগুলোকে বলা হয় মাদার সেল। মাদার সেল মানে মায়ের থেকে একটা সেল জন্ম নিচ্ছে, তাই এটাকে বলা হয় মাদার সেল। তো আমি একটু ডেফিনেশন, আই মিন প্রসেসটা একটু সংক্ষেপে বলে দিই কি হয়। এই যে মেল জার্ম সেলগুলো, এগুলো প্রথমে মাইটোসিস হয়। মাইটোসিস হয়ে, আমি যদি এখানে দেখাই যে মেল জার্ম সেল, অনেকগুলো মেল জার্ম সেল, অনেকগুলো মেল জার্ম সেল আছে, এদের মধ্যে একটা একটার মাইটোসিস হবে। মাইটোসিস হওয়ার পরে এরা দুটো ডিভাইড করবে। আমি একটা সেলকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো দুটো সেল তৈরি করবে। দুটো সেল তৈরি হওয়ার পর এই সেলের মধ্যে যে কোনো একটা সেল, এগুলোকে বলা হয় প্রাইমারি স্পারম্যাটোসাইট। এই যে যে মেল জার্ম সেলটা ডিভাইড করলো মাইটোসিসের দ্বারা, আর একটু ফুলে গেল, মানে সাইটোপ্লাজমের অনুযায়ী সাইটোপ্লাজমের যে প্লাজমাটা সেটা একটু ভিতরে ঢুকে গিয়ে ফুলে গেল, জিনিসটা একটু বড় হয়ে গেল, যেই সেলটা, এই সেলটাকে বলা হয় আমাদের প্রাইমারি স্পারম্যাটোসাইট। এটাকে বলা হয় প্রাইমারি স্পারম্যাটোসাইট। আমি এটা একটু মুছে দিই।
হুম, এটাকে বলা হয় প্রাইমারি স্পার্মাটোসাইট। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা সেল আবার ডিভাইড করবে না কিসে, এবার যে ডিভিশনটা হবে সেটা হবে মিওসিসে। মিওসিস আমরা জানি যে একটা ডিভিশন যেখানে কিনা একটাই সেল, মাদার সেলটা ডিভাইড হয়ে যায়। যদি মাদার সেলটা 2n হয় তাহলে ওটা হ্যাপ্লয়েড সেল হয়ে যাবে, হ্যাপ্লয়েড সেল হয়ে যাবে। তো এটাকে বলা হয় রিডাকশন ডিভিশন। ফার্স্টে আমাদের হবে রিডাকশন ডিভিশন, মানে দুভাগে ভাগ হয়ে যাবে। তো এখানে একটা সেল তৈরি হলো, এখানে একটা সেল তৈরি হলো, এরা কি সেল না এন, হ্যাপ্লয়েড সেল। এটা যদি আমরা 2n ধরি, তো এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল। তো এই যে হ্যাপ্লয়েড সেলটা তৈরি হলো, এই যে হ্যাপ্লয়েড সেলটা আমাদের তৈরি হলো, দেন দেন এদের মধ্যে আবার মিওসিস হবে, দুটোর মধ্যেই আবার মিওসিস হবে। মিওসিস টু, এটা ছিল মিওসিস ওয়ান, এটা হচ্ছে মিওসিস মিওসিস টু। মিওসিস টুতে কি হয় না, সেম ডিভিশন হয়, মিন্স মাইটোসিসের মতনই ডিভিশন হবে। এন এন সম্পন্ন, মিন্স মাদার সেলের মতনই দুটো করে ডিভিশন হবে। এগুলোকে বলা হয় স্পারম্যাটিড। এগুলোকে বলা হয় স্পারম্যাটিড। ওকে, এগুলোকে বলা হয় কি না স্পারম্যাটিড। দেন তারপর স্পারম্যাটিড থেকে কি তৈরি হবে না আমাদের ফাইনাল স্পার্ম তৈরি হবে। এই যে স্পারম্যাটিড, এই যে স্পারম্যাটিড, স্পারম্যাটিড কি করে, সেই স্পারম্যাটিড গুলো কি হয় আমাদের এখানে এরকম সার্টোলি সেলস থাকে, সার্টোলি সেলস বলা হয় ওগুলোকে। তো সার্টোলি সেলস কি করে, সার্টোলি সেলের মেইন কাজটা হচ্ছে এই যে স্পারম্যাটিড গুলোকে নিউট্রিশন প্রডিউস করা, নিউট্রিশন দেওয়া। তো এই স্পারম্যাটিড দ্য প্রসেস, যখন এই স্পারম্যাটিড গুলো স্পার্মসে পরিণত হবে, এই প্রসেসটাকে কি বলা হয়, স্পারমিওজেনেসিস। কি বলা হয়, স্পার্মোজেনেসিস কি, তাহলে আমরা জানলাম যে স্পারম্যাটিড যেভাবে যে প্রসেসে স্পার্মে পরিণত হয় সেই প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। এই শর্ট কোশ্চেন গুলো নিটের জন্য এবং বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেন 1 মার্কসে দিয়ে দেয় বোর্ডে। তো এইগুলো হচ্ছে, তো এই প্রসেসটা হচ্ছে স্পারমিওজেনেসিস। ওকে, দেন স্পারমোজেনেসিস নিউট্রিশন পেয়ে স্পার্ম গুলো লিউমেন, লিউমেনের মধ্যে ঘুরতে থাকে। লিউমেন মানে কি হয়, লিউমেন মানে কি, কোনো একটা সেলের যদি এটা এই জায়গাটাকে বলা হয় পরিধি। ওকে, তো পরিধির সঙ্গে এরকম সেল, অনেকগুলো সেল যুক্ত থাকে। তো সেমিনিফেরাস টিবিউলটা ঠিক ঠিক এরকমই। সেমিনিফেরাস টিবিউলটা যদি সেকশনাল কাটিং করা হয় তাহলে দেখা যাবে যে চারিপাশে এরকম সেল রাখা, আর মাঝখানে এরকম ফাঁকা জায়গা, মাঝখানের যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় লিউমেন। ওকে, তো এটা শুধুমাত্র সেমিনিফেরাস টিবিউলস এর জন্যই নয়, প্রত্যেকটা সেলের জন্য এটাই জায়গাটাকে বলা হয় লিউমেন। তো এবার আমরা একটু ভালোভাবে দেখে নিই জিনিসটা। এটা হচ্ছে এনসিআরটি ডায়াগ্রাম। ওকে, তো এই ডায়াগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট নিটের জন্য। এই ডায়াগ্রাম তুলে কোনো একটা নাম্বার 1 বা নাম্বার 2 দিয়ে কোশ্চেন আসতে পারে। তো কি হচ্ছে না, একটা মেল, আমি যদি একটা মেল ধরি, একটা মেল এর পিউবার্টি হিট করেছে। ওকে, পিউবার্টি হিট করেছে না এজ অফ 12 to 13 এরকম। তো ওর এই যে স্পারম্যাটোগোনিয়া বা যেটাকে মেল জার্ম সেল বলে বা মাদার সেল বলে, এটা হচ্ছে স্পারম্যাটোগোনিয়া। ঠিক আছে, স্পারম্যাটোগোনিয়া কি হবে না মাইটোসিস করবে। তারপরে মাইটোসিস প্রসেসটা আমরা সকলেই জানি। ওর মধ্যে থেকে এমন একটা সেল, ওর মধ্যে থেকে যে কোনো একটা সেল কি করবে, আই মিন ওই যে সেলটা মাইটোটিক, আই মিন মিওসিস ডিভিশন করবে, সেই সেলগুলোকে বলা হবে প্রাইমারি স্পারম্যাটোসাইট। প্রাইমারি স্পারম্যাটোসাইট যেটা, সেটা মিওসিসে ডিভিশন করবে। এবার মিওসিস ডিভিশনটা কি, মিওসিস ডিভিশন হচ্ছে, আমি একটু ব্রিফে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। মিওসিস ডিভিশন হচ্ছে, এখানে যেমন আমরা দেখেছিলাম মাইটোসিসের ক্ষেত্রে মাদার সেল যদি 2n হয় তাহলে ডটার সেল এই 2nটা n+n এ ভেঙে যাবে। ওকে, n+n এ ভেঙে গিয়ে কি হবে, মাদার সেল যদি ডিপ্লয়েড হয় তাহলে ডটার সেল দুটো হ্যাপ্লয়েড সেল হবে। ওকে, এই যে এটাই, এই ডিভিশন করতে করতে এরাও একটা ডিভিশন করবে, সেটা হচ্ছে মাইটোটিক ডিভিশনই হবে, সেটা মাইটোসিস ডিভিশন হবে। দুটো এই যে দুটো সেল, এদেরকে বলা হয় প্রাইমারি স্পারম্যাটোসাইট।
প্রাইমারি স্পারম্যাটোসাইট যেটা, সেটাই কি করবে, দুটো প্রাইমারি স্পারম্যাটোসাইট কি না মিওসিসে ডিভিশন করবে, মিওসিস ডিভিশন করবে। তো দুটো কি হবে, হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। এই সেলটা যদি আমি দেখি 2n, তাহলে এই দুটো সেল হবে n আর n। ওকে, তো এবার এই দুটো সেল আবার ডিভিশন করবে, মিওসিস 1 ছিল এখানে, মিওসিস 2 হবে এখানে। তাহলে এই দুটো সেল কি করবে না, মিওসিস 2টা হচ্ছে অনেকটা মাইটোসিসের মতো। মাইটোসিসের মতো মানে ডটার সেল, আই মিন মাদার সেল ঠিক যেরকম হবে সেম হবে ডটার সেলগুলো। তো এগুলোকে বলা হয়, তো দুটোর থেকে, একটার থেকে দুটো সেল, দুটোর থেকে চারটে সেল, তো এগুলোকে বলা হয় স্পারম্যাটিড। এই যে এগুলোকে বলা হয় স্পারম্যাটিড। স্পারম্যাটিড ডিফারেন্সিয়েশন করবে, ম্যাচুরেশন হবে এই স্পারম্যাটোজোয়ায়। ওকে, তা এই প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। এই প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। ওকে, তো এটা হচ্ছে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন ছিল স্পারম্যাটোজেনেসিসের। তো আমরা একটু দেখে নিই ভালো করে এবার ডিটেলসে যে কি হয়। আমাদের কাছে একটা সেল আছে, আমাদের যে কি বলবো, যে সেলগুলো হয় সেগুলো কি হয় না 2n হয়, ডিপ্লয়েড সেল। আমাদের প্রত্যেকটা সেলের কি হয় 2n। 2n কাদের বলে, আমাদের, আমরা সবাই জানি যে আমাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। 46 যদি হয়, আর যে দুটো সেল থাকে, এটা আমরা পেয়ারে বলছি। ওকে, তো আর যে একটা মানে 23 পেয়ার থাকে আমাদের, 46 মানে 23 পেয়ার, পেয়ারে হয়, এখানে পেয়ারে। তো এখানে 22 মানে এখানে আমি যদি দেখি তাহলে এখানে 44 হয়ে যাচ্ছে। তো আরেকটা থাকে, সেটা হচ্ছে আমাদের XY। মেলদের ক্ষেত্রে XY থাকে, ফিমেলদের ক্ষেত্রে সেটা XX থাকে। তো এটা হচ্ছে প্রথমে একটা স্পারম্যাটোগোনিয়া। ওকে, তো আমরা লিখে নিই সেটা হচ্ছে কি না স্পারম্যাটোগোনিয়া। এই জিনিসটা আমি মুছে দিই। তো এটা হচ্ছে আমাদের স্পারম্যাটোগোনিয়াম। স্পারম্যাটোগোনিয়াম কি করবে না, স্পারম্যাটোগোনিয়াম ভীষণভাবে মাইটোসিসে ডিফারেন্সিয়েট হতে থাকবে। মাইটোসিসে ডিফারেন্সিয়েট মানে, মাইটোসিস মানে আমি একটু আগেই বোঝালাম যে মাইটোসিস মানে মাদার সেল যেরকম হবে ডটার সেম হবে, পুরো সেম। তো এই প্রসেসটা হচ্ছে, যদি এখানে একটু ভালোভাবে লিখি, দেন এটা দাঁড়াবে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস হচ্ছে এখানে, মাইটোসিস হচ্ছে এই আবার আবার ডিফারেন্সিয়েট করবে, সব ডিপ্লয়েড, সব ডিপ্লয়েড। তো এবার এই যে ডিপ্লয়েড সেল, এরাও আবার মাইটোসিস করবে। তো এরকম মাইটোসিস করতে করতে এমন একটা সেল, এর মধ্যে থেকে এমন একটা সেল ডিফারেন্সিয়েট করবে। আই মিন এই যে ডিপ্লয়েড সেলগুলোকে কি বলা হয়, বলা হয় প্রাইমারি স্পারম্যাটোসাইট। ওকে, তো এগুলোকে বলা হয় প্রাইমারি স্পারম্যাটোসাইট। তো এই যে সেলগুলো, যে প্রাইমারি স্পারম্যাটোসাইট, এরাই পরে তৈরি করবে স্পার্ম। কিভাবে না দেখিনি আমরা, এই যে সেল সেটা ডিভাইড করবে না কি মিওসিসে, এবারে মিওসিস ডিভিশন হবে। মিওসিস 1, এটাকে কি বলা হয়, রিডাকশনাল ডিভিশন, এটাকে বলা হয় রিডাকশনাল ডিভিশন। তো রিডাকশনাল ডিভিশনে কি তৈরি হবে, আমি এটা পরের পেজে একটু দেখানোর চেষ্টা করি। রিডাকশনাল ডিভিশন হলো, রিডাকশনাল ডিভিশন থেকে কি তৈরি হলো, তৈরি হলো দুটো হ্যাপ্লয়েড সেল। দুটো হ্যাপ্লয়েড সেল, আমরা জানি যে মিওসিসে সবসময় কি তৈরি হয় না, যদি ডিপ্লয়েড সেল থাকে সেখানে দুটো ভাগ হয়ে যায়, ভেঙে তৈরি হয় হ্যাপ্লয়েড সেল। তো হ্যাপ্লয়েড সেল তৈরি হলো মানে আমার
ও ভেঙে গেল 2 2 প্লাস একটা হবে y, আর এখানে হবে 22 প্লাস একটা হবে x। ওকে, দুটো 50-50% ভেঙে গেল। কি হলো না, দুটো 50-50% ভেঙে গেল। এই যে জিনিসটাকে, এই যে সেল যেটা হলো, এই যে সেলটা, মানে আই মিন এই দুটো সেলের কথাই আমি বলছি, এটাকে বলা হয় সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। ওকে, কি বলা হয়, সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। এবার এই সেকেন্ডারি স্পারম্যাটোসাইট আবার ডিভিশন করবে। এবার এরা কিসে ডিভিশন করবে না, মিওসিস 2 তে। মিওসিস 2টা কেমন ডিভিশন, এটা রিডাকশনাল ডিভিশন না, এমন একটা ডিভিশন যেটা কিনা পুরো সেম আসবে। এটার সঙ্গে আমি আগেও বলেছি যে এটার সঙ্গে মাইটোসিসের অনেকটা আই মিন দেখা যায়, সেম দেখা যায়, বাট অনেকটা আলাদা, মানে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে রিডাকশনাল ডিভিশন নয়, এটা নর্মাল সেম ডিভিশন যেটাকে বলা হয়। তো এটা তৈরি একই, ডটার মাদার সেল যেরকম হবে ডটার সেলও ঠিক সেরকম হবে, মানে হ্যাপ্লয়েড সেল। তো এইগুলোকে, এই যে চারটে সেল আমি পেলাম, এই যে আমরা তো এক্সাম্পলে একটা সেল দিয়ে এটা বানালাম, তো এখানে ওখানে হাজার হাজার সেল তৈরি হয় এরকম। তো এখানে যে স্পারম্যাটিড তৈরি হলো এইগুলোকে বলা হয়, এই যে চারটে সেল আমরা পেলাম, মিওসিস 1 ফার্স্টে মাইটোসিস করে আমরা প্রাইমারি স্পারম্যাটোসাইট পেলাম, প্রাইমারি স্পারম্যাটোসাইট থেকে মিওসিস 1 করে ডিপ্লয়েড থেকে আমরা হ্যাপ্লয়েড সেল তৈরি করলাম, সেই সেলগুলোকে বলা হয় সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। সেকেন্ডারি স্পারম্যাটোসাইট আবার ডিভিশন করলো কিসের দ্বারা না, মিওসিস 2 এর দ্বারা। মিওসিস 2 তে কি হয় না, যে সেলগুলো, যে মাদার সেল থাকে সেম হয়ে যায়, ডটার সেলগুলো সেম থাকে, কোনো ভ্যারিয়েশন দেখা যায় না, কোনো ডিফারেন্ট কিছু দেখা যায় না। এই চারটে সেল যেগুলো আমরা পেলাম সেগুলোকে বলা হয় স্পারম্যাটিড। স্পারম্যাটিড। ওকে, স্পারম্যাটিড কি হয়, স্পারম্যাটিড পরে গিয়ে স্পারম্যাটিড কি হয় না, যে অ্যাকচুয়ালি যে সার্টলি সেলগুলো থাকে আমাদের আই মিন মেলদের স্পার্ম সেমিনিফেরাস টিবিউলসের এক ধরনের সেল থাকে যেগুলোকে বলা হয় সার্টলি সেলস। এই যে যদি সেমিনিফেরাস টিবিউল হয়, আমি যদি এটাকে সেকশন করে দেখি, ট্রান্সভার্স সেকশন করে দেখি, তাহলে এই রকম লম্বা লম্বা কতগুলো সেল থাকে। ওকে, মানে আই মিন স্পারম্যাটোগোনিয়ামের থেকে একটু লম্বা হয় ধর দেখতে, এরকম সেল থাকে যেগুলোকে বলা হয় সার্টলি সেল, যেগুলোকে বলা হয় সার্টলি সেল। এই স্পারম্যাটিড গুলো কি করে, আমরা সাধারণত আই মিন ক্লাস 10 কি 9 কি 10এও আমরা দেখেছি যে স্পার্মের যে স্ট্রাকচারটা হয় সেটা ঠিক এরকম দেখতে, অনেকটা সাপের মুখ, আই মিন সাপের মতন অনেকটা এরকম এরকম লেজ থাকে। তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখালাম, পরের যে ভিডিওতে সেটা আমরা স্ট্রাকচার অফ স্পার্মই পড়বো সেটা। তো এরকম থাকে সার্টলি সেলগুলো। তো এই সেলগুলো কি করে না, নিউট্রিশনের জন্য এগুলো তৈরি হয়ে গেছে, এদের নিউট্রিশনের দরকার হয়, নিউট্রিশন পেয়ে এগুলো হচ্ছে এখন ইমম্যাচিওর সেল। ওকে, এগুলো হচ্ছে এখন ইমম্যাচিওর সেল, এদের মধ্যে ওরকম আই মিন দে আর নট এবল টু ফার্টিলাইজ। ওকে, তো এরা এখনো পর্যন্ত ফার্টিলাইজেশনের জন্য তৈরি নয়, এরা ইমম্যাচিওর। তো এদেরকে ম্যাচিওর করার জন্য কে রেসপন্সিবল, এই যে সার্টলি সেল রেসপন্সিবল। কি করে সার্টলি সেল, একটা সার্টলি সেলের মধ্যে এরা এদের যে মুখটা, স্পার্মের যে মুখটা একটু ত্রিকোণ আকৃতির হয়, স্পার্মের যে মুখটা, এরা কি করে, স্পার্মের মুখটা এদের সেলের সঙ্গে ঢুকে যায় অনেকটা, ঢুকে গিয়ে তো লেজটা থাকে বাইরের দিকে, লেজটা থাকে, যদি আমি এখানে দেখানোর চেষ্টা করি যে এরকম থাকে অনেকটা, লেজটা থাকে বাইরের দিকে আর মুখটা থাকে এদের সেলের ভিতরের দিকে ঢুকে এরা পুষ্টি নেয়, নিউট্রিশন গ্রহণ করে সার্টলি সেলের কাছ থেকে। তখন যখন এদের পুরো স্ট্রাকচারটা ঠিক এরকম হয়ে যায়, তখন তারা বলা হয় যে না, এদের দে আর এবল টু ফার্টিলাইজ দ্য এগ, তখন এরা ফার্টিলাইজেশনের জন্য পুরো তৈরি। ওকে, তো এই যে প্রসেসটা যে স্পারম্যাটিড নিউট্রিশন পেয়ে একটা ম্যাচিওর স্পার্ম তৈরি করলো, ম্যাচিওর স্পার্মে তৈরি হলো, সেই যে প্রসেসটা সেটাকে বলা হয় স্পারমিওজেনেসিস।
তো এখানে অনেকটা ঘিজিমিজি হয়ে গেছে, আমি এটাকে সুন্দর করে একটু দেখানো লিখে দিই জিনিসটা। তো এগুলোকে আমরা ডিফারেন্সিয়েট অনুসারে লিখি। এই যে স্পারম্যাটিড গুলো ডিফারেন্সিয়েট হয় অথবা যে নিউট্রিশন গ্রহণ করে ম্যাচিওর হয়, এই যে প্রসেসটা, দ্য প্রসেস ইজ কল্ড, দ্য প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। ওকে, এই প্রসেসটাকে বলা হয় কি না স্পারমিওজেনেসিস। তো এরা কি তৈরি হবে না, চারটে স্পারম্যাটিডে চারটে স্পার্ম তৈরি হবে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে, এদেরকে কি বলা হয় না, এদেরকে বলা হয় স্পার্ম অথবা স্পারম্যাটোজোয়া। তো এটা হচ্ছে আমাদের মেন প্রসেস, কিভাবে না স্পারম্যাটোজেনেসিস, না কিভাবে একটা স্পার্ম তৈরি হয়, কিভাবে একটা স্পার্ম তৈরি হয়। তো আমি প্রসেসগুলো একটু লিখে দিই পুরোটা। ফার্স্ট যে কি হয়, ফার্স্ট যে প্রসেসটা হচ্ছে, ফার্স্ট যে স্টেপটা হচ্ছে সেটা কি হয়, সাম স্পারম্যাটোগোনিয়া, এটাকে অ্যাকচুয়ালি স্পারম্যাটোগোনিয়া হচ্ছে সিঙ্গুলার কথা, আর ডাবল আই মিন আর স্পারম্যাটোগোনিয়াম যেটা সেটা হচ্ছে কি প্লুরাল। ওকে, তো স্পারম্যাটোগোনিয়া আমরা সিঙ্গেল অনুসারে দেখি। সাম স্পারম্যাটোগোনিয়া ডিফারেন্সিয়েট কিসে হয়, কিসে হয় না, ইনটু প্রাইমারি স্পারম্যাটোসাইট। ওকে, কি হয়, সাম স্পারম্যাটোগোনিয়া ডিফারেন্সিয়েট ইনটু প্রাইমারি স্পারম্যাটোসাইট। ওকে, কিসের দ্বারা না, বাই মিয়োসিস ডিভিশন, মাইটোটিক ডিভিশন। ওকে, তো সেকেন্ড প্রসেস হচ্ছে যে প্রাইমারি স্পারম্যাটোসাইটটা তৈরি হলো, সেটা কিসে ডিফারেন্সিয়েট করবে, কিসের দ্বারা, সেটা হচ্ছে আমাদের মিয়োসিসের দ্বারা। মিয়োসিসের রিডাকশনাল ডিভিশন হবে ফার্স্টে, তারপরে হবে না সেম ডিভিশন যেটা বলে। তো আমরা লিখে নিই যে সাম, আমরা আমরা শুধুমাত্র একটা সেল নিয়ে এক্সাম্পল দেখলাম কিভাবে প্রসেসটা হয়, এরকম হাজার হাজার সেল হচ্ছে, লক্ষ লক্ষ সেল হচ্ছে। সাম primary spermatocyte undergoes meiosis। ফার্স্ট ওয়ান কি হয়, রিডাকশনাল ডিভিশন কথাতেই আমরা বুঝতে পারছি যে রিডাকশন করা মানে কোনো কিছু রিডিউস করা, কমিয়ে ফেলা, কোনো কিছু কমিয়ে ফেলা। যদি এটা 2n হয়, n হবে। ওকে, তো এইভাবে রিডাকশনাল ডিভিশন তো কি তৈরি করে না, forms two equal haploid cell। ওকে, এদেরকে বলা হয় সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। তো এটা হচ্ছে আমাদের নেক্সট যে সেকেন্ড স্টেপ এন্ড থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে এই যে স্পারম্যাটোসাইট, সেকেন্ডারি স্পারম্যাটোসাইট যেটা তৈরি হলো সেটা আবার আবার ডিভিশন করবে না, কিসে, এবার যা সেম ডিভিশন হবে, মানে মাদার সেল একই, আই মিন ডটার সেল একই দেখতে হবে, সেম অ্যাজ হবে একদম মাদার সেলের ডিটো কপি, যেন মনে হবে কপি পেস্ট করা। সেকেন্ডারি স্পারম্যাটোসাইট
further divides into 4 equal haploid cell. Those cells are called spermatid. ওকে, তো এই সেলগুলোকে বলা হয় স্পারম্যাটিড। এবার আমরা একটু প্রসেস যে স্পারমিওজেনেসিসটা লিখে নিই। স্পারমিওজেনেসিসটা কি? The process of maturation, I mean the process of transfer a spermatid into sperm is called the স্পারমিওজেনেসিস। মানে প্রসেসটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। তো এই সেলটা আই মিন লিখে নিই এটা যে the maturation of a sperm is done by কোন সেলের দ্বারা ডান হয়? আমি আগেও বলেছি যে সেমিনিফেরাস টিবিউলসে এক ধরনের সেল থাকে যেটাকে কিনা বলা হয় সার্টলি সেল। তো এটা হচ্ছে পুরো প্রসেসটা, আমি পুরোটা লিখেও দিলাম বোঝানোর সুবিধার জন্য। স্পারম্যাটোজেনেসিস করার জন্য যে হরমোনাল গুলো আই মিন হরমোনের প্রয়োজন হয়, হরমোনের যে কন্ট্রোল গুলো আমরা আই মিন দেখা যায়, সেগুলো হচ্ছে হরমোনাল কন্ট্রোল অফ স্পারম্যাটোজেনেসিস। তো ফার্স্টে আমরা লিখে নিই হরমোনাল কন্ট্রোল। তো হরমোনাল কন্ট্রোল যদি আমরা দেখি যে হরমোনালের কি কি কন্ট্রোল হয়, কোন কোন হরমোন ইজ রেসপন্সিবল ফর দিস প্রসেস। তো ফার্স্ট অফ অল দেখতে হবে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ডের কাছে আমরা চলে যাই। ফার্স্ট অফ অল মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড হচ্ছে কি হয়, আমাদের মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড হচ্ছে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারি গ্ল্যান্ড হচ্ছে মেইনলি পিটিউটারি গ্ল্যান্ড মেইনলি দুটো ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটিউটারি, একটা হচ্ছে পোস্টেরিয়র পিটিউটারি। আমাদের দেহের যাবতীয় বেশিরভাগ বলতে গেলে 90% অফ হরমোন ইজ প্রডিউসড বাই দ্য অ্যান্টেরিয়র পিটিউটারি। মানে যেগুলোকে রিলিজিং হরমোন বলা হয় সেগুলো প্রডিউস করা হয় কোথা থেকে না অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে। আর পস্টেরিয়র পিটিউটারি থেকে শুধুমাত্র অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন বলে দুটো হরমোন, এই দুটো বেরোয় মানে নির্গত হয়। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাই হাইপোথ্যালামাসের কাছে। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তো পিটিউটারি গ্ল্যান্ডেরও যে বাবা, পিটিউটারি গ্ল্যান্ডেরও যে মাস্টার, সে হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। পিটিউটারি প্রত্যেকটা হরমোনকে কন্ট্রোল করে, আর পিটিউটারি গ্ল্যান্ডকে যে কন্ট্রোল করে সে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস বাবা। তো হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস একটা হরমোন যেটাকে বলা হয় জিএনআরএইচ। এইটা প্রডিউস করে কার ওপর না অ্যান্টেরিয়র পিটুইটারিকে প্রডিউস করে। তো আমরা লিখে নিই যে
অ্যান্টেরিয়র মানে হাইপোথ্যালামাস একটা হরমোন রিলিজ করে যেটাকে বলা হয় GnRH। ওকে, তো ওখানে আমরা লিখে নিই জিনিসটা। এটাকে বলা হয় গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। গোনাডোট্রফিন মানে আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ যে এরিয়া বা মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম, ওটাকে আরেক ভাষায় বলা হয় গোনাড। তো গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন মানে গোনাডোট্রফিন হরমোনকে যে হরমোন রিলিজ করছে। তো গোনাডোট্রফিন হরমোনগুলো থাকে হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারিকে। তো যখন হাইপোথ্যালামাস এই GnRH বলে গোনাডোট্রফিন রিলিজিং হরমোনকে রিলিজ করে এবং সেই হরমোনটা কার ওপর গিয়ে অ্যাক্ট করে না, অ্যান্টিরিয়র পিটুইটারিকে গিয়ে অ্যাক্ট করে, তখন অ্যান্টিরিয়র পিটুইটারি যে স্টিমুলাসটা পায় সেটার দ্বারা অ্যান্টেরিয়র পিটুইটারি দেন দুটো হরমোন ক্ষরণ করে, সেটাকে বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড লিউটিনাইজিং হরমোন। এটা আমরা সবাই আগেও পড়েছি, ক্লাস 9-10-এ এই হরমোনের ব্যাপারে আমরা পড়েছি অনেক, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনকে আরেকটা নাম বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো পিটুইটারি গ্ল্যান্ড যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি তো এই যে হরমোনটা রিলিজ করলো হাইপোথ্যালামাস, এটা কার ওপর গিয়ে অ্যাক্ট করে না, অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যাক্ট অন অ্যান্টেরিয়র পিটুইটারির ওপর গিয়ে অ্যাক্ট করে। দেন এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি সেই অ্যান্টেরিয়র পিটুইটারি দুটো হরমোন ক্ষরণ করে। আমি যে ফুল ফর্মগুলো সেগুলো আমি পরের পেজে লিখে দেবো, এখানে একটু ঘিজিমিজি হয়ে যাবে না হলে লিখলে। তো একে বলা হয় FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো এই দুটো হচ্ছে মেন গোনাডোট্রফিন হরমোন, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে দুটো হরমোন ক্ষরণ করলো, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন কার উপর গিয়ে অ্যাক্ট করবে না, অ্যাক্টস অন আ সার্টোলি সেল। এই হরমোনটা FSH গিয়ে কার উপর অ্যাক্ট করবে না, সার্টোলি সেলকে আমরা আগে জেনেছি যে সার্টোলি সেল ইজ দ্য মেন সার্টোলি সেল ইজ রেসপন্সিবল ফর দ্য ম্যাচুরেশন অফ স্পার্ম। ওকে, তো এই যে কিসের জন্য কিভাবে করে, এই সার্টোলি সেল কি করে না, তিনটে জিনিস রিলিজ করে। একটা হচ্ছে ABP অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, একটা হচ্ছে SMF স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, যেটার দ্বারা কিনা একটা স্পার্মকে ম্যাচিওর করতে পারে সার্টোলি সেল, আরেকটা হচ্ছে ইনহিবিন। ওকে, তারপরে এই যে লিউটিনাইজিং হরমোন যেটা আমরা দেখছি সেটা কিসের উপর অ্যাক্ট করে না, লেডিক সেলের উপর। আমরা সেমিনিফেরাস টিবিউলে একটু পরেই পড়বো যে লেডিক সেল, দেন মেল জার্ম সেল, দেন সার্টোলি সেল, এগুলো কোথায় থাকে, এদের কি কাজ, কি করে না, অ্যাক্টস অন লেডিক সেল। এই লেডিক সেলে অ্যাক্ট করার পরে, অ্যাক্টের পরে এই লিউটিনাইজিং হরমোন একটা সব থেকে একটা ইজিয়েস্ট প্রসেস মনে রাখার জন্য, লিউটিনাইজিং হরমোনে L আছে, তার মানে এটা কোথায় প্রডিউস করবে না, লেডিক সেলে। তো এটা হচ্ছে আমার উপায় মনে রাখার জন্য। তো তার এই লেডিক সেল থেকে কি রিলিজ করে সাহায্য করবে না, অ্যান্ড্রোজেন মেইনলি টেস্টোস্টেরন ইজ অ্যান্ড্রোজেন হরমোন, মেনলি টেস্টোস্টেরন। এবার একটা মেকানিজম এখানে সবসময় চলতে থাকে, সেটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বোঝানো হয় হচ্ছে বায়োমলিকিউলসে, কারণ ওখানে কেমিক্যাল অনেক জিনিস থাকে, তো ওখানে ভালোভাবে বোঝানো হয় ফিডব্যাক মেকানিজম। তো আমি এখানে একটু ব্রিফ ইন্ট্রোডাকশন বা ব্রিফ ইনফরমেশন দিয়ে দিচ্ছি হোয়াট ইজ ফিডব্যাক মেকানিজম। তো আমি এখানে বোঝানোর জন্য দেখাই যে ফিডব্যাক মেকানিজম, ফর এক্সাম্পল আম ফর এক্সাম্পল কি বলবো, তুমি একটা টিচারের কাছে পড়ো, ঠিক আছে, এক্সাম্পল নিয়ে নিচ্ছি যে আমি একটা টিচারের কাছে পড়ি, সেই টিচারটাকে আমি ফিডব্যাক দেবো। তো আমরা এখন সবাই অনলাইন শপিং করে একটা কি হয়, ফিডব্যাক দিতে হয় যে কেমন ডেলিভারি হলো, কত তাড়াতাড়ি ডেলিভারি হলো। বা আমি যদি টিচারের কথাতেই আসি, তাহলে আমরা বাড়িতে এসে কি বলি যে হ্যাঁ টিচারটা খুব ভালো পড়িয়েছে, টিচারের পড়া আমি বুঝতে পারছি। এগুলোকে বলা হয় যে মানে পজিটিভ যে ফিডব্যাকটা, এগুলোকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, যে ভালো পড়িয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। যদি আমি ধরি এখানে একটা টিচার
তুমি এখানে একটা স্টুডেন্ট, ওকে, টিচার স্টুডেন্ট, তো এই যে টিচার যে পড়াচ্ছে তো স্টুডেন্টকেও একটা ফিডব্যাক দিতে হয়, দেওয়াটা খুব দরকারি, কারণ এই ফিডব্যাক গুলোর জন্য একটা টিচার বুঝতে পারে যে স্টুডেন্টের কি প্রয়োজন, কিভাবে সেই স্টুডেন্টটাকে পড়ানো উচিত। তো এই যে স্টুডেন্টটা সেটা টিচারকে ফিডব্যাক দিচ্ছে, স্টুডেন্টটা যদি তার টিচারের পড়া বুঝতে পারে, সে যদি বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি টিচারের পড়াটা, তাহলে সেই যে ফিডব্যাকটা সেটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক দিলে কি হয়, পজিটিভ ফিডব্যাকের জন্য টিচারটা আরো ভালোভাবে পড়াতে পারে, আরো ইনফরমেশন দিতে পারে তাকে, আরো প্রোডাক্টিভলি পড়াতে পারে। এবার যদি স্টুডেন্টটা সেই টিচারের কথা না বুঝতে পারে, সেটাও খুব দরকারি বলাটা, টিচারের কথাটা না বুঝতে পারে, টিচার কি বলছে কিভাবে পড়াচ্ছে তার কোনো মাথায় ঢুকছে না, তার প্রোগ্রেসটাই হচ্ছে না, তার প্রোডাক্টিভিটি হচ্ছে না, তো সেই সময় স্টুডেন্ট যে ফিডব্যাকটা দেবে সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক মানে সেই টিচার তখন সেই স্টুডেন্টটা সেই টিচারের কাছ থেকে পড়া বন্ধ করে দেবে। তার মানে তার মানে প্রত্যেকটা জিনিস কন্ট্রোলের জন্য আমাদের পজিটিভ ফিডব্যাকও দরকার, নেগেটিভ ফিডব্যাকও দরকার। কখন সেই জিনিসটা বন্ধ করতে হবে, যখন আমার দরকার নেই, আর আমার কাজের আর দরকার নেই, তখন সেই জিনিসটার জন্য নেগেটিভ ফিডব্যাক ভীষণ দরকারি। তো এইটা আমরা যদি হরমোনাল কন্ট্রোলে দেখি, আমাদের এই যে হরমোনাল কন্ট্রোল প্রসেসটা, এখানেও আমাদের এই ফিডব্যাক মেকানিজম চলতে থাকে। কি হয় না, হাইপোথ্যালামাস, তো হাইপোথ্যালামাস এই যে জিএনআরএইচ রিলিজ করলো, জিএনআরএইচ মানে আমরা জানলাম যে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, এই দুটো হচ্ছে গোনাডোট্রফিন হরমোন। তো এই যে রিলিজ করার পর রিলিজ করে কি করলো না, অ্যান্টেরিয়র পিটুইটারিকে পজিটিভ ফিডব্যাক দিল যে হ্যাঁ তুমি স্টার্ট করতে পারো স্পারমাটোজেনেসিসটা। তুমি হাইপোথ্যালামাস কি বলবে অ্যান্টেরিয়র পিটুইটারিকে, যে পজিটিভ ফিডব্যাক দিয়ে রিলিজ করে জিএনআরএইচ কি বলবে না, হ্যাঁ তুমি স্পারমাটোজেনেসিস রিলিজ করতে পারো, তোমার কাছে যে হরমোন দুটো আছে এফএসএইচ আর এলএইচ, এই দুটো হরমোনকে তুমি রিলিজ করতে পারো। তো এই স্টিমুলাসটা পেয়ে, এই পজিটিভ স্টিমুলাসটা পেয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি কি করবে, হাইপোথ্যালামাসের কথা শুনে, কারণ হাইপোথ্যালামাসের কথা শুনতেই হবে, কারণ হি ইজ দ্য মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তো অ্যান্ড্রো পিউটারি কি করবে না, এফএসএইচ কে পজিটিভ ফিডব্যাক দেবে আর এলএইচ কেও পজিটিভ ফিডব্যাক দেবে। পজিটিভ ফিডব্যাক মানে অ্যান্ড্রো পিউটারি এই দুজনকে বলবে যে যা তোরা বেরিয়ে যা, এই এবিপি তারপরে অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন এগুলো ক্ষরণ করার স্পারমাটোজেনেসিসটা তাড়াতাড়ি চালু কর, ঠিক আছে। তো স্পারমাটোজেনেসিস, পিউবার্টির সময় স্পারমাটোজেনেসিস শুরু হবে, শুরু হয়ে হয়ে যখন আর আমার কাজে লাগছে না, তো সার্টোলি সেল একটা এই যে ফ্যাক্টরটা, এই যে ইনহিবিন, এটা প্রডিউস করে কিসের জন্য না, যখন ওই মেলটার গ্যামেটোজেনেসিস স্পারমাটোজেনেসিসের কোনো প্রয়োজন হচ্ছে না, স্পার্মসের কোনো প্রয়োজন হচ্ছে না, তখন এই ইনহিবিন প্রোটিনটা, এই ইনহিবিনটা কি করে না, ফলিকল স্টিমুলেটিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দেয় আর বলে যে আমার আমার মেলটার আর কোনো প্রয়োজন নেই স্পারমাটোজেনেসিসের, কোনো মিন্স মানে সেই সময় অ্যাট দ্যাট টাইমে প্রয়োজন নেই, তাই একে ইনহিবিন এফএসএইচ কে নেগেটিভ ফিডব্যাক দেয় এই আই মিন এই যে এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সার্টলি সেলের ওপর অ্যাক্ট করা, এই জিনিসটা বন্ধ করতে, ওকে। আবার এদিকে অ্যান্ড্রোজেন যেটা আমরা মেইনলি দেখি অ্যান্ড্রোজেনের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি করে না, এ দুটো জায়গাকে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে, এর সেই ইট ইট হ্যাজ অ্যাভেলেবল, আই মিন এটার অ্যাবিলিটি আছে। তো কাকে কাকে না লিউটিনাইজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দেবে আর জিএনআরএইচ গোনাডোট্রফিন রিলিজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাক দেবে যে হ্যাঁ তোরা বন্ধ কর, আমার আর প্রয়োজন নেই ক্ষরণ করার, ঠিক আছে। তো এটা হচ্ছে মেকানিজমটা চলে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি কি হয়, হাইপোথ্যালামাস জিএনআরএস রিলিজ করে অ্যান্টেরিয়র পিটুইটারিকে পজিটিভ ফিডব্যাক দেয় যে হ্যাঁ তুই চালু কর, তারপর অ্যান্টেরিয়র পিটুইটারি দুটোকে এফএসএইচ আর লিউটিনাইজিং হরমোনকে পজিটিভ ফিডব্যাক দেয় যে বলে যে যা তোরা আর স্পারমাটোজেনেসিস চালু কর, তারপরে ফলিকল স্টিমুলেটিং হরমোন লিউটিনাইজিং হরমোন মিলে এই সার্টলি সেলের উপর অ্যাক্ট করে এবিপি এসএমএফ এই জাতীয় ফ্যাক্টর ইনহিবিন ক্ষরণ করে, তারপর হচ্ছে কি এই লিউটিনাইজিং হরমোন লেডিক সেলের উপর অ্যাক্ট করে কি রিলিজ করতে সাহায্য করে, টেস্টোস্টেরন, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। আর যখন একটা জিনিস আমি যেটা মিস করে গেছি সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন মেনলি টেস্টোস্টেরন যেটা, সেটা আর এই এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এই দুটো মিলে কি স্টার্ট করে না স্পারমাটোজেনেসিস। অ্যান্ড্রোজেন যখন এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের সাথে যুক্ত হয় তখন স্টার্ট করে
স্পারম্যাটোজেনেসিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের। তারপরে অ্যান্ড্রোজেন আমরা দেখলাম, অ্যান্ড্রোজেন নেগেটিভ ফিডব্যাক দেয় যখন দরকার নেই অ্যাট দ্যাট মোমেন্ট, যে স্পারম্যাটোজেনেসিসের আর দরকার নেই, তখন অ্যান্ড্রোজেন এলএইচ কে নেগেটিভ ফিডব্যাক দিল, আর জিএনআরএস কে নেগেটিভ ফিডব্যাক দিল যে তোরা বন্ধ কর, রিলিজ হোস না, আর আমার আর দরকার নেই। তো এটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল, স্পারম্যাটোজেনেসিসের ওপর হরমোনাল ইনভলভমেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের এটা হলো। তো দেন তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা আগের ভিডিওতেই বলেছি যে আজকে পুরো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা এই স্পারম্যাটোজেনেসিসটা পুরো শেষ করে দেওয়ার কথা করব। তো নেক্সট যেটা আসছে আমাদের, এটাকে বলা হয় হচ্ছে সেকশনাল ইন্টারস্টিশিয়াল সেল অথবা লেডিক সেল বলা হয় এটাকে, লেডিক সেল বলা হয়। দেন স্পার্ম্যাটোগোনিয়া মেনলি মেল জার্ম সেলগুলো যখন ম্যাচিওর হয়ে যায়, যখন সাইটোপ্লাজমিক ভাবে ডেন্স হয়ে যায়, একদম ফুললি ডেন্স হয়ে যায়, তখন সেটাকে বলা হয় স্পার্ম্যাটোগোনিয়া। দেন তারপরে ওই স্পার্ম্যাটোগোনিয়া থেকে স্পার্ম্যাটোজোয়া তৈরি হয়, যে স্পার্ম্যাটোজোয়া এই যে এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা, সেটাকে বলা হয় হচ্ছে লিউমেন। দেন এই যে সার্টলি সেলস আমি আগে বলেছি যে এটা কি ম্যাচুরেশনে সাহায্য করে, কার না স্পার্মাটোজোয়ার। স্পার্মাটিড, এই যে স্পার্ম্যাটো স্পার্ম্যাটিড যেগুলো সেগুলো দেখতে শুধু সেলের মতন হয়, এটা স্পার্মের আকার ধারণ করতে, ম্যাচিওর হতে কার সাহায্য নেয় না সার্টলি সেলের সঙ্গে এই যে সেলগুলো সেগুলো ঢুকে থাকে, সেগুলো সার্কুলার সেলের ভিতরে ঢুকে থাকে, তো সেখান থেকে নিউট্রিশন নেয়, নিউট্রিশন নিয়ে একটা প্রপার স্পার্মের মতন একটা সেল গঠন করে। তো এইটাই হচ্ছে, এখানে আমি দেখিয়ে দিয়েছি, এই যে জুম করে দেখানো, যে সেকশনাল ভিউটা জুম করে দেখানো। তো তারপরে হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিবিউল, যেটা সেমিনিফেরাস টিবিউল এখানে কি লেখা আছে, যে লাইন্ড অন ইটস ইনসাইড বাই জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল এপিথেলিয়াম মানে এই যে এই সেমিনিফেরাস টিবিউলটা থাকে, এগুলো কি থাকে না, এখান দিয়ে জার্মিনাল এপিথেলিয়াম থাকে। Then Sertoli cell seminiferous tubule has two types of cell, that is first one is male germ cell or spermatogonia. মেল জার্ম সেলগুলো যখন ম্যাচিওর হয়ে যায়, আমি বললাম সেটা হচ্ছে স্পার্মাটোগোনিয়া বলা হয়। মেল জার্ম সেলগুলো সাধারণত কিউবয়েডাল টাইপের হয়। আর এই মেল জার্ম সেলগুলো কোথায় যায় না, আন্ডারগোজ মিওটিক ডিভিশন লিডিং টু স্পার্ম ফর্মেশন। মিওটিক ডিভিশনে যায় মানে মিওসিস হয়ে, কি বললাম আমি আগেই বলেছি যে মিওসিস হয়ে সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে আবার মিওসিস হয়ে ফার্দার ডিভাইড করে তৈরি করে হচ্ছে স্পার্মাটিড। তো সেকেন্ড আমরা চলে যাই হচ্ছে সেলও খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন দেয় ফর্মেশন অফ স্পার্মে। তো এটা হচ্ছে কলুমিনার শেপ মানে একটু লম্বাটে হয়, কলুমিনার শেপ। দেন প্রোভাইড নিউট্রিশন টু জার্ম সেল, আমি আগেই বলেছি যে জার্ম সেলের নিউট্রিশন প্রোভাইড করে এসএমএফ এবিপি হচ্ছে কি হচ্ছে স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর, এই ফ্যাক্টরটার জন্যই সার্টুলি সেল নিউট্রিশন প্রোভাইড করতে পারে। ওকে, তো এবিপি হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন হচ্ছে লেডিক সেল থেকে যে টেস্টোস্টেরনটা ক্ষরণ হয়, সেটার সঙ্গে এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনটা যখন বাইন্ড করে, তখন থেকে শুরু হয় স্পার্ম্যাটোজেনেসিসের প্রসেসটা। দেন তারপরে যে বাইরের জায়গায়, যে আউটার স্পেসে যে এক ধরনের সেল থাকে, সেটাকে বলা হয় লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল। এটা কি করে, সিক্রিটস টেস্টোস্টেরন মেইনলি, এটি অ্যান্ড্রোজেন ক্ষরণ করে। তো টেস্টোস্টেরন হচ্ছে মেইনলি একটা অ্যান্ড্রোজেন। দেন তারপরে আসছে আমার সেকশনাল ভিউ অফ টেস্টিকুলার লোবিউল। ওকে, সেকশনাল ভিউ থাকে, ঠিক আছে। তো আমি এখানে দেখাই এরকম, যে টেস্টিসের মধ্যে যে জিনিসটা আমি আগে ছবি এঁকে দেখিয়েছি, যে এরকম ভাগ ভাগ থাকে। তো এরকম হাইলি কয়েল যে স্ট্রাকচারটা থাকে, তো সেটাই একটু সেকশনাল করে এই বড় ভিউটা এখানে দেখানো, জুম করে এটা দেখানো। এটা হচ্ছে সেকশনাল ভিউ, এর ভিতরে এই যে এই যে সেমিনিফেরাস টিবিউল থাকে, এগুলোকে বলা হয় ইমিউনো কম্পিটেন্ট। এটা এক ধরনের ডব্লিউবিসি, যেটাগুলো কিনা ইয়ে ডব্লিউবিসির কাজ কি, যে কোনো জীবাণু, কোনো ব্যাকটেরিয়া আসছে কিনা সেগুলোকে ধ্বংস করা। তো এখানেই সেরকম একটা সেল হচ্ছে ইমিউনো কম্পিটেন্ট সেল। এই যে সার্টলি সেল যেগুলো কলুমিনার শেপড হয়, এগুলোর মধ্যে ঢুকে থাকে স্পার্ম গুলো, এগুলোর মধ্যে এরকমভাবে ঢুকে থাকে। তারপরে এই যে লিউমেন, আমি এখানে খুব অল্প জায়গায় দেখিয়েছি, এটা হচ্ছে লিউমেন।
ওকে, লিউমেন। তারপরে হচ্ছে এই যে বাইরের সেলগুলো, সেগুলো হচ্ছে লেডিক সেল, এটার কাজ আমরা আগেই জানলাম যে এটা হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরণ করে। দেন এই যে মেল জার্ম সেল, দ্য মাদার সেল অফ দ্য স্পার্ম, এটাকে স্পার্ম্যাটোগোনিয়াও বলা হয়। দেন হচ্ছে তারপর হচ্ছে সার্টোলি সেল আমরা পড়লাম। দেন এখানে অনেকগুলো ব্লাড ভেসেলস থাকে, ব্লাড ভেসেলস থাকে, এগুলোকে এখানে অনেক ব্লাড ভেসেল থাকে। তো এটা হচ্ছে আমাদের সেকশনাল ভিউ অফ টেস্টিকুলার লোবিউল। দেন আমাদের এখন শেষ হলো সেমিনিফেরাস টিবিউলের সেমিনিফেরাস টিবিউলের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিলাম। তারপরে হচ্ছে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্লো অফ স্পাম, ফ্লো অফ স্পাম। ওকে, তো ফ্লো অফ স্পাম যেটা, সেটা আমরা জানি যে সেমিনিফেরাস টিবিউলের কাছে স্পাম ম্যাচিওর হয়ে চলে যায় কার কাছে, না টেরেটেস্টিসের কাছে। টেরেটেস্টিস আমরা জানি একটু ক্ষুদ্র 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 নালীর আকার গঠন করে, যেটা সেটা হচ্ছে রেডিটেস্টিস, যেটাকে মেল অ্যাসেসারি ডাক্সের মধ্যেও ফেলা হয়। তারপরে ভ্যাসা এফারেনশিয়ায় চলে যায়, ভ্যাসা এফারেন রেডিটেস্টিস থেকে ভ্যাসা এফারেনশিয়া। দেন আসে আমার এপিডিডাইমিস, এপিডিডাইমিসের হাইলি কয়েল স্ট্রাকচার থেকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ম্যাচুরেশন, যে দা যে স্পামটা এবেল হবে ফার্টিলাইজেশনের জন্য, প্রত্যেকটার কন্ট্রিবিউশন আছে। তো এপিডিডাইমিস থেকে চলে যায় কার কাছে, না ভ্যাজ ডিফারেন্সের কাছে। ভ্যাজ ডিফারেন্স থেকে সেমিনিফেরাস সেমাইনাল ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে যে কমন ইজাকুলেটরি ডাক্ট গঠন করে, সেখান থেকে চলে যায় কার কাছে, না ইউরেথ্রা। ইউরেথ্রা আমরা জানি যে ফর মেল ইউরেথ্রা অ্যান্ড দ্য ইউরিন, আই মিন পিনাস, আই মিন দ্য ফ্লো অফ স্পার্ম আর দ্য ইউরিনের যে পথটা সেটা একই হয়, ইউরেথ্রা বা পিনাস যেটাকে একই বলা চলে। দেন এক্সট্রা জেনাইটাল মিটার্স দিয়ে সেটা ইনসেমিনেশন হয়ে যায় এগ ফার্টিলাইজেশনের জন্য। তো এটাই ছিল হচ্ছে আমাদের স্পারম্যাটোজেনেসিসের পুরো প্রসেসটা। আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়েছি, খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তো কিছু যদি ইনকমপ্লিট লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর তত আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।